রক কাটার এই রাজনীতি তো ছাত্র দলের পুরাতন রাজনীতি, এগুলো তারা করে। এখানে দেখতে পাচ্ছেন একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায়। এটা এখন ওটিতে আছে চিকিৎসাধীন অবস্থায়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে যেন আমাদের মাঝে অতি দ্রুত সুস্থ করে ফেরত দেন। খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে। আরো কয়েকজন বেশ আহত, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এমার্জেন্সি হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ফ্যাসিবাদ কখনোই হঠাৎ করে ট্যাঙ্কের গর্জনে কিংবা বন্দুকের নলের মুখে জন্ম নেয় না। ফ্যাসিবাদের জন্ম হয় সংবাদের শিরোনামে, ক্যামেরার ফ্রেমে আর নিয়ন্ত্রিত শব্দ চয়নে। গণভোটের রায় নিয়ে যারা রাস্তা নামতেছে, যখন তারেক জিয়া ইলেকশনের আগে ভোট চাইছে, উনিও তখন কিন্তু গণভোটের পক্ষে ভোট দিতে বলছে, যেটা আমরা শুনছি। এখন যদি গণভোটের বিপক্ষে তারা কাজ করে তাহলে তারা ভুল করবে। তারা যদি সরকার গঠন করার পরে এখন ওই গণভোটের যেগুলা প্রেক্ষাপট ছিল বা যেগুলা কাজ করার জন্য গণভোটটা চাইছে, এগুলা যদি ওনারা করে তাহলে ওনাদের আমাদের মদত দেওয়া উচিত। দেশটাকে সুন্দর করার জন্য সরকারের সাথে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে দেশ সুন্দর হবে। আর যদি না মানে তাহলে আবার বেশিরভাগ সরকার যেমন পতন হচ্ছে তারাও হবে। আমরা রাজনীতি করি না, আমরা চাইতে খাল কাটেন ভালো কথা, কিন্তু খালকে একটা কুমির ডাইকা নিয়ে আইসেন না। আমার কেন যেন মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কেটেছিলেন পানি নিয়ে আসার জন্য, আর বর্তমান বিএনপি খাল কাটতেছে পাশের কোন একটা রাষ্ট্র থেকে কুমির ডেকে নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি প্রেক্ষাপটে নতুন একটি নিউজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার শুভ অংশগুলো দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে অবশ্যই ভিডিওটির মূল রহস্য ও তথ্য জানতে পারবেন। দর্শক চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটির ধারাবাহিক বিস্তারিত আলোচনা দেখে আসি। ছাত্রদলের অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ, চট্টগ্রাম নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিবির রুখে দাঁড়াচ্ছে। ছাত্রদলকে উচিত শিক্ষা দিচ্ছে, কোথাও কোথাও নাকি উত্তম মাধ্যমও খাচ্ছে। ছাত্রদল কোনো ছাত্রদের দল নয়, ছাত্রদল হচ্ছে আদু ভাইদের দল। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের কোনো সাড়া নেই। ছাত্রদল যা শুরু করেছে, যেভাবে বেড়েছে, তাদের নিজেদের 12টা নিজেরাই বাড়াচ্ছে আর বাজাচ্ছে, শিবির তো আছে। দর্শক আপনারা জানেন যে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের বহিরাগত বুইরা কাটা সন্ত্রাসীরা শিবিরের বাচ্চা ছেলেদের উপর হামলা করেছে। এরপরে শিবিরের লোকজন নিউ মার্কেটে জড়ো হয়েছে এবং ছাত্রদল ভয় পিছু হচ্ছে, নানান কিছু ঘটছে। এর মানে শিবিরকে কেউ মায়ের দিয়ে শিবিরকে হাত দিয়ে রক্ষা পাওয়া যাবে না, এটা চলবে না, এসব সন্ত্রাসী চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নাই, ছাত্রদল খুঁজে পায় না। এখন এই ছাত্রদল ছাত্রলীগের মতো এই ধরনের দুর্বৃত্তিক সংগঠন, যাদের প্রধানমন্ত্রী বা নেতাদের গাড়ির পিছনে দৌড়ে দৌড়ে নেতা হতে হয়, এরা স্বাভাবিকভাবে লোক পাওয়া কঠিন, এরা পায় না। এদের যেটা করতে হয়, এদের লোক পেতে হলে খুব কঠিন পরিস্থিতিতে পড়তে হয়, অনেক কষ্ট করতে হয়। সেই জন্য সহজ পদ্ধতি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারের ছেলেরা উঠবে, তারা হলে উঠাবেন গণরুমে, তারা গেস্ট রুমে ম্যানার শিখাবেন এবং বাধ্যতামূলক ছাত্র দলের প্রোগ্রামে নেবেন। ছাত্রলীগের সময় ছাত্রলীগ করতো, ওখানে ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা হলে 100 জন শিক্ষার্থীকে যদি বা 200-150 জন শিক্ষার্থীকে যদি হলে উঠাতে পারে গণরুমে, তার মধ্যে থেকে শেষ পর্যন্ত রাজনীতিতে চূড়ান্তভাবে কমপক্ষে 20 থেকে 30 জন টিকে যায়, এরাই পরে নেতা হয়। এটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। কিন্তু এখন 5 আগস্টের পর কোনো গণরুম গেস্ট রুম নাই, এই জন্য ছাত্র দলে কোনো রিক্রুটমেন্ট নাই, ছাত্রদল কেউ করে না। বিএনপি পরিবারের ছেলেরাও ছাত্রদল করে না। একটা সময় দেখা যেত বিএনপির আমলে এবং আওয়ামী লীগের আমলে যে ফার্স্ট ইয়ার হলে উঠলে ছাত্রদলের বা ছাত্রলীগের মিছিলে লোক অনেক বেড়ে যেত। তারা কমপক্ষে একটা হল থেকে সব মিলে প্রায় পুরো বিশ্ববিদ্যালয়ে প্রায় 3000 শিক্ষার্থীকে মিছিলে তারা নিতে পারতো। ফার্স্ট ইয়ার তাদের থাকার জায়গা নেই, গণরুমে ক্ষমতাসীন ছাত্র সংগঠন জায়গা দিয়েছে, গেস্ট রুম থেকে জোর করে প্রোগ্রামে নিয়ে গেছে, কমপক্ষে 3000 স্টুডেন্ট বেশি পেত। কিন্তু এখন দেখা গেছে যে কিছুই হচ্ছে না। পুরো ছাত্রদল চেষ্টা করলেও 200 জন লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ে মিছিল করতে পারে। ফার্স্ট ইয়ার সম্ভবত ক্লাস শুরু হলো, ছাত্রদলের রাজনীতি করবে এরকম, যেখানে 3000 আগে পেত এখন 50 জন পাবে না। আর শিবিরের আগেই 7 সদস্য এসেছে, এরকম কমপক্ষে 1000 পাবে। আবার শিবিরের সংস্পর্শে এসে শিবিরের কোচিং সেন্টারে কোচিং করে আবার নতুন ভাবে কর্মী হবে, এরকম পাবে আর 500। তো যেখানে শিবির প্রায় 1,500 নতুন ম্যান পাওয়ার পাবে অটোমেটিক্যালি, সেখানে ছাত্রদল 50 জন পাবে না। তো দর্শক এটা খুবই ছাত্রদলের জন্য দুঃখের বিষয়, যার ফলে তাদের মাথা খারাপ হয়ে গেছে। নেতারা লোক হাজির করতে পারছে না, কমিটি দেওয়ার মতো লোক পাচ্ছে না, হল কমিটি দেওয়ার মতো পর্যাপ্ত লোক নাই। অথচ একসময় হল কমিটিতে জায়গা পেতে হিমশিম খেতে হতো, এখন লোক পাওয়া যায় না। এই জন্য আবার তারা সেই গেস্ট রুম গণরুম ফিরিয়ে আনার চেষ্টা করছে, শিক্ষার্থীদেরকে ম্যানার শেখাচ্ছে এবং ছোট আকারে গণরুমে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু না, লাভ হয়নি। শিবির ডাকসু
ওটা ঠেকিয়ে দিচ্ছে। ডাকসু ভিপি বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং বলছে, শিক্ষার্থীদের কাছে গিয়ে দাঁড়ে গিয়ে তাদের রিডিং রুমে যে ডাকসু ভিপি বলছে, কোনো গেস্ট রুম, কোনো ম্যানার শেখানো কোনো ছাত্র সংগঠন এটা পারবে না, এটা আমরা হতে দিব না, আমরা প্রতিহত করবো, আমরা ঠেকিয়ে দিব। এভাবে স্পষ্টভাবে বলছে, প্রচারণা চালাচ্ছে। এক কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় গেস্ট রুম এবং ম্যানার শেখানোর নামে এই জোর করে রাজনীতি করানোর যে একটা চেষ্টা ছিল ছাত্রদলের, সেই চেষ্টা করে ছাত্রদল এখন দৌড়ের উপর আছে, তারা পিছু হচ্ছে। তারা বলছে না না না, আমরা এটা করিনি, আমি করিনি, আমি না ভাই, আমাদের দলে অন্য অমুক জড়িত তমুক জড়িত। শিবির আঙ্গুল বাঁকা করেছে, এখন দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন যে ছাত্রদল ম্যাজিক, তারেক ম্যাজিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে না। চট্টগ্রাম সিটি কলেজে, চট্টগ্রামের শিবির কি জিনিস এবার বুঝবে। শিবিরের গায়ে হাত দিয়েছে, একটাও পার পাবে না, প্রত্যেকটাকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। প্রশাসন কোন পক্ষ নিবে? অবশ্যই বিএনপির পক্ষ নিবে, নেই। এবং শিবির এটা ডিল করছে, ঢাকায় শিবির সংবাদ সম্মেলন করছে, প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিবির এটা নিয়ে মিছিল করবে এবং এমন ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে। চট্টগ্রাম সিটি কলেজে হামলার বিরুদ্ধে এমন ভাবে শিবির বা জামাতের জনশক্তির প্রতিবাদ করছে, সরাসরি অনেকে প্রতিবাদ করছেন এবং অনলাইন প্রতিবাদ করছেন। এতে বিএনপি সরকার পিছু হটে শিবিরের সাথে আপোষ করতে বাধ্য হবেন, যে কিছু কারণে অবস্থা তো ভালো না, শিবিরের সাথে আপোষ করতে হবে, নইলে সামনে অবস্থা বেগতিক হবে। তো দর্শক, আমার দেশ রিপোর্ট করেছে, দেখেন দেখবেন যে ছাত্রদল কি করতে যে কিভাবে ধরা খেয়েছে এবং শিবির কিভাবে রুখে দাঁড়াচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্ট রুম নির্যাতনের চালুর অভিযোগ, যে গেস্ট রুম নির্যাতন শুরু করছে। অলরেডি শিবির যতটুকু ঝলক দেখিয়েছে তাতেই এই গেস্ট রুম নির্যাতনকারীরা, এই ম্যানার শেখানোকারীরা ছাত্রদল পিছু হতে শুরু করেছে। সাদিক কায়েম স্পষ্ট বলেছে, সবার কাছে বার্তা পৌঁছে দিয়েছে, এগুলো চলবে না। প্রত্যেকটা হলে প্রভোস্ট, হ্যাঁ বিএনপির প্রভোস্ট, বিএনপির প্রক্টর এবং ভিসি রেজিস্ট্রার যারা আছে সবাইকে বলে দিচ্ছে এটা চলবে না, এটা আপনারা করতে পারবেন না। আপনার যত চেষ্টা করেন গেস্ট রুম বানানো, এটা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাসে চালু হতে আমরা দিব না, সোজা হিসাব। এবং শিবিরের সাথে ছাত্র শক্তি, এনসিপি ছাত্র সংগঠন আছে, অতএব এখানে ছাত্রদলের কোনো উল্টোপাল্টা কাজ চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ডক্টর কুদরাতি খুদা হোস্টেলে নবীন শিক্ষার্থীদের ম্যানার শেখানোর নামে, এখন এই লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটা তো একটু অনেক হাজারীবাগের দিকে দূরে, এই কারণে ওখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল এলাকা শাহবাগ কিংবা নীলক্ষেতের যে আশেপাশে ওইসব এলাকায় এগুলো সাহস এখনো করে না, করলে খবর আছে। এবং ছাত্রদল লিমিট ক্রস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার খাবে, সাধারণ শিক্ষার্থীরা পেটাবে এবং প্রয়োজনে ছাত্রদলের ছেলেদের, এই যে যাদের বয়স্ক বুড়ে খাটা একটা সিট দিয়েছে, ওদের তোষক ট্রাঙ্ক এগুলো ছুঁড়ে ফেলে দিতেও জেনজি দ্বিধাবোধ করবে না, পাঁচ ছেলেরা চলে দেবে। কি করবে? কিচ্ছু করতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা একরকমের অস্থির হয়ে উঠেছেন মাঠে সক্রিয় হতে, কিন্তু এই মুহূর্তেই সেটা সম্ভব কিনা সেটা নিয়ে যখন দ্বন্দ্ব দ্বিধা আছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অংশ এটাও মনে করছেন যে একজন নতুন নেতার নাম ঘোষণা, বিশেষ করে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। শেখ পরিবারের একজন সদস্যকে পরবর্তী উত্তরসূরি শেখ হাসিনা এরই মধ্যে ঠিক করেছেন। সেই ঘোষণাটা হয়তোবা দলকে একটা অন্য রকম ভাবে চাঙা করে তুলবে, সেই বিশ্বাসটাও আওয়ামী লীগের একটা অংশের ভেতরে ভীষণভাবে জোরালো হয়ে উঠেছে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় খুব শিগগিরই দিল্লি যাচ্ছেন, এই খবরটি এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে একটা নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 2025-এর জুন মাসে ঈদুল আজহা পালন করতে এক দফা মায়ের কাছে গিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের পাসপোর্টটি 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সরকার আটকে দিলে গ্রিন কার্ডধারী সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নেন এবং সেই পাসপোর্ট দিয়েই তিনি দিল্লি পৌঁছেছিলেন গত বছর জুন মাসে। এবং মায়ের সঙ্গে ঈদ করতে, মায়ের সঙ্গে মা যেই অতি সুরক্ষিত বাড়িতে ভারত সরকারের আতিথেয়তায় আছেন, সে বাড়িতেই তিনি ছিলেন এবং সে বাড়িতে তখন শেখ রেহানাও ছিলেন। এই দিল্লিতেই অবস্থান করছেন সজীব ওয়াজেদ জয়ের বোন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও তার বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরির সূত্রে। এই অবস্থায় সজীব ওয়াজেদ জয় দিল্লি যাওয়া মানেই একরকমের একটা পারিবারিক বৈঠকের সুযোগ মেলে শেখ হাসিনা পরিবারের জন্য এই সময়টায়। এই অবস্থায় সজীব ওয়াজেদ জয় যে দিল্লি যাচ্ছেন, সেটা একটা বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, এ কারণে যে আবারও নতুন করে এই যে রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গটি যেমন বারবার আলোচনায় আসছে, যে সত্যিই কি শেখ হাসিনার সমর্থনে কিংবা সরকার অথবা বাংলাদেশের সেনাবাহিনীর উস্কানিতে বাংলাদেশে একটা নতুন আওয়ামী লীগ গঠনের হাসিনাকে মাইনাস করে প্রচেষ্টা নেওয়া হচ্ছে কিনা, সেই জল্পনা যখন তুঙ্গে, তখন আওয়ামী লীগের ভেতরে এই দাবিটা কিন্তু বেশ দানা বেঁধে উঠেছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় পরবর্তী নেতা হিসেবে দায়িত্ব নেবেন কিনা। এই বিষয়টা এইরকম একটা টালমাটাল সময়ে খোলাসা করে বললে দল
আরো পাকাপাকিভাবে সংগঠিত হওয়ার সুযোগ পাবে। মানে শেখ হাসিনা চলে গেলে, শেখ হাসিনার কিছু হলে, শেখ হাসিনাকে যদি আর কখনো বাংলাদেশে ফিরতে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের কি হবে, এমন একটা আওয়াজ 2024-এর 5ই আগস্টের পর থেকেই কিন্তু বারবার তোলা হয়েছে এবং বারবার আওয়ামী লীগ প্রসঙ্গে এই আলাপটা ওঠানোর চেষ্টা করা হয়েছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে, শেখ পরিবারকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগ নতুন করে পরিশুদ্ধকরণের মাধ্যমে, মানে একটা রিফাইন্ড আওয়ামী লীগের জন্ম দেওয়া যায় কিনা। নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের ভেতরে এই নিয়ে কোনো চাঞ্চল্য সৃষ্টি হতে পারেনি, কারণ তারা মনেই করে না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বাইরে আওয়ামী লীগের কেউ যদি নেতৃত্বে আসেন তাহলে তারা দলটাকে সেভাবে সংগঠিত করতে পারবেন যেভাবে সংগঠিত করতে সংসার সন্তান ছেড়ে, প্রবাস জীবন ছেড়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হয়েছিল এবং আওয়ামী লীগের দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল এবং যার নেতৃত্বে শেষ পর্যন্ত 21 বছর বাদে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছিল। কাজে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্পষ্টতই মনে করেন শেখ হাসিনা যতদিন আছেন ততদিন শেখ হাসিনাই আওয়ামী লীগের একমাত্র নেতা হতে পারেন, যিনি আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীকে সংগঠিত রাখতে পারেন, ঐক্যবদ্ধ রাখতে পারেন এবং তিনি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। আওয়ামী লীগের রাজনীতির সকল স্তরে এই বিশ্বাস ভীষণ দৃঢ়ভাবে আছে, কারণ শেখ হাসিনা নিজে বারবার তার নেতাকর্মীদের এই কথাটা বলেন যে 5ই আগস্টের ওই ঘোরতর দিনেও আল্লাহ যে তাকে বাঁচিয়ে রেখেছেন এটা নিশ্চয়ই একটা কারণ থাকতে হবে। কাজেই বাংলাদেশে তিনি ফিরে যাবেন তার সকল নেতা কর্মীদের নিয়ে, আবারও আওয়ামী লীগের রাজনীতিকে সক্রিয় করবেন তার নেতৃত্বেই। এই অবস্থাতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে একটা বড় দাবি এখন একটা অংশের মধ্যে দানা বেঁধে উঠছে যে কেনই বা পরবর্তী নেতা হিসেবে সজীব ওয়াজেদ জয় আনুষ্ঠানিকভাবে এ সময় দায়িত্ব নিচ্ছেন না, কারণ সজীব ওয়াজেদ জয় অনেক সক্রিয় হয়েছেন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে। তিনিও তার মায়ের মতোই প্রায়শই দলের নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক করছেন, দলকে সংগঠিত রাখার চেষ্টা করছেন, নানা রকম সলা পরামর্শ করছেন দলের নেতাকর্মীদের সঙ্গে। তাহলে দলে তিনি দায়িত্ব নেবেন, দলে কোনো প্রয়োজন দেখা দিলে, জরুরি প্রয়োজন দেখা দিলে এই আনুষ্ঠানিক বক্তব্যের বা এই আনুষ্ঠানিক ঘোষণা আসতে বাধা কোথায়? এই চাপটা এখন শেখ পরিবারের উপর বাড়ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে তাই একটা চাঞ্চল্য তৈরি হয়েছে যে এ দফায় এই আলোচনাটা যখন অনেকটাই তুঙ্গে, তখন যখন সজীব ওয়াজেদ জয় দিল্লি যাচ্ছেন, যেই দিল্লিতে সাইমা ওয়াজেদ পুতুলও আছেন, যেই দিল্লিতে শেখ রেহানাও থাকেন প্রায়শই, তখন কেন শেখ পরিবার একত্রে বসে এই সিদ্ধান্তটি গ্রহণ করে না এবং এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানায় না? শেখ হাসিনা এই বিষয়টি নিয়ে ভাবছেন, এটাও অনেকের মাথায় ঘুরছে, কারণ শেখ হাসিনা প্রায় সপ্তাহ 2 সপ্তাহ পর পর এই যে অতি সুরক্ষিত তার যে বাসস্থান, সেখানে সকল নিরাপত্তার যেসব ফর্মালিটিস আছে সেসব আনুষ্ঠানিকতা পেরিয়ে আওয়ামী লীগের যে 6-7 জন নেতার দলের সঙ্গে প্রতি সপ্তাহে 2 সপ্তাহে একবার দেখা করেন, তাদের প্রত্যেককেই তিনি গত কয়েক মাস ধরে জিজ্ঞেস করছেন যে তারা আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে কি ভাবছে, তারা দল পুনর্গঠন সম্পর্কে এ সময়ে কি ভাবে, তারা দলের কমিটিগুলো নতুন করে ঘোষণা চাঙ্গা করার বিষয়ে কি ভাবেন। এবং সেসব ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাদের তরফে, সাবেক এমপিদের তরফে শেখ হাসিনা সাধারণত এই উত্তরটা পেয়েছেন যে একদিকে যেমন দলের এই টালমাটাল অবস্থায় নতুন করে কমিটি ঘোষণা করে কাউকে কাউকে নতুন করে বিপদগ্রস্ত করা হবে কিনা সে প্রশ্ন আওয়ামী লীগকে করতে হবে। দ্বিতীয়ত, এই সময়ে একবার নেতৃত্ব পরিবর্তন করে আরেক নতুন নেতৃত্ব এনে দলের ভেতরে নতুন করে যে টানাপোড়েন সৃষ্টি করা হবে সেটাও দলের জন্য মঙ্গলজনক হবে কিনা সে প্রশ্ন সাবেক অনেক এমপিরা তুলছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের অনেকে শেখ হাসিনার সঙ্গে আলাপের সময় তুলেছেন। কিন্তু তাদের প্রত্যেকেরই একরকমের ইতিবাচক মনোভাব আছে, শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দলের দায়িত্ব নেবেন, এই ঘোষণাটা যদি এ সময়ে বা খুব শিগগিরই দলের ভেতর থেকে দিয়ে দেওয়া হয় সে বিষয়টা নিয়ে। কাজেই শেখ হাসিনা এই আলোচনাটা কিন্তু একরকমের তার দলের ভেতরেও বারবার তুলছেন, তা খুবই ছোট পরিসরে তিনি যখন আলোচনা করার সুযোগ পাচ্ছেন। শেখ হাসিনা সকল নির্বাচনী এলাকাগুলোর সঙ্গে তাদের নেতাকর্মীদের ধরে ধরে, মানে এক একটা নির্বাচনী এলাকা ধরে ধরে যখন আলাপ করেন, তখনও এই যে নতুন কমিটি ঘোষণা কিংবা এই নতুন নেতৃবৃন্দ নির্বাচনের জন্য তিনি কোনো তাড়াহুড়া দেখেন না কোনো নির্বাচনী এলাকাতেই, বরং প্রত্যেকটি নির্বাচনী এলাকাতেই যে নেতাকর্মীরা দেশেও আছেন তারাও শেখ হাসিনার সঙ্গে আলোচনায় মূলত এই যে কিভাবে তারা বেরিয়ে আসতে পারেন এবং কিভাবে তারা সংগঠিত থাকতে পারেন, নিরাপদ থাকতে পারেন, কিভাবে ধীরে ধীরে আসলে আইনি লড়াই লড়ে জেল জুলুম থেকে তাদের একরকমের নিস্তার পাওয়ার ব্যবস্থা করা যায়, এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। তবে যেসব জায়গায় একেবারেই সক্রিয় কমিটি নেই, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগের সেসব জায়গায় কিন্তু এরই মধ্যে কমিটি ঘোষণা, নতুন কমিটি ঘোষণা শুরু হয়েছে। কাজেই আওয়ামী লীগ যে একরকমের পুনর্গঠন করা হবে, মানে যেই জায়গায় যেমন দরকার সেই জায়গায় তেমন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগকে যে এলাকা ভিত্তি করে সক্রিয় করার সর্বোচ্চ প্রচেষ্টার দিকে এগিয়ে যাওয়া হবে, সেই ইঙ্গিতটা কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচন
নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের যত রকম সংযোগ ঘটছে শেখ হাসিনার সঙ্গে, কিংবা আওয়ামী লীগের অন্যান্য পর্যায়ের নেতা কর্মীরা যত রকম তাদের বিভিন্ন ফোরামে আলাপ করছেন, সেখানে সেটা পরিষ্কার আওয়ামী লীগের নেতা কর্মীরা একরকমের অস্থির হয়ে উঠেছেন মাঠে সক্রিয় হতে। কিন্তু এই মুহূর্তেই সেটা সম্ভব কিনা সেটা নিয়ে যখন দ্বন্দ্ব দ্বিধা আছে, তখন আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা অংশ এটাও মনে করছেন যে একজন নতুন নেতার নাম ঘোষণা, বিশেষ করে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। শেখ পরিবারের একজন সদস্যকে পরবর্তী উত্তরসূরি শেখ হাসিনা এরই মধ্যে ঠিক করেছেন। সেই ঘোষণাটা হয়তোবা দলকে একটা অন্য রকম ভাবে চাঙ্গা করে তুলবে, সেই বিশ্বাসটাও আওয়ামী লীগের একটা অংশের ভেতরে ভীষণ ভাবে জোরালো হয়ে উঠেছে। এই যে বাংলাদেশে একটা খবর ছড়ানোর চেষ্টা হয়েছে খলিলুর রহমানদের সফরের পরেও, যে সফরে আদৌ শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কথা তুলেছেন কিনা সেটাই নিশ্চিত নয়। তারপর যে সংবাদ মাধ্যমে একটা রব তোলা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের তার মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশের প্রত্যর্পণ আহ্বানের বিষয়টি তারা এখন খতিয়ে দেখছেন, এবং তার মাধ্যমে বাংলাদেশের সংবাদ মাধ্যম এমন ভাবে খবরটা পরিবেশন করলো যেন মনে হলো ভারত সরকার দিল্লি থেকে শেখ হাসিনাকে ঢাকায় পাঠানোর কথা ভাবছে। রণধীর জয়সওয়াল যে কথাটা বলেছেন রুটিন উত্তর বরাবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উত্তরই দিয়ে এসেছে যে তারা খতিয়ে দেখছে বাংলাদেশের প্রত্যর্পণের আহ্বানের বিষয়টি, মানে যেই অনুরোধ বা আহ্বান তাদের কাছে সেই ইউনূস সরকারের আমলেই পাঠানো হয়েছিল। কিন্তু ভারত সরকার যে মূলত শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে, তার প্রমাণ হচ্ছে যে একদিকে শেখ হাসিনা নিয়মিত এমনকি মুখোমুখি সাক্ষাৎ করছেন গত প্রায় 1 বছর ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে। অন্যদিকে এই যে শেখ হাসিনা পরিবারের সদস্যদের খুব শিগগিরই একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সজীব ওয়াজেদ জয়কে কিন্তু জুন মাসেও একেবারে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় এয়ারপোর্ট থেকে রীতিমতো সিকিউরিটি এসকর্ট দিয়ে তার মায়ের ঠিকানা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল ভারতীয় সরকারের সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানে। কাজেই এ দফায়ও এই যে শেখ পরিবারকে একটা একত্রিত হওয়ার অনুমোদন এবং সুযোগ ভারত সরকারের তরফে দেওয়া হচ্ছে, এতে পরিষ্কার ভারত সরকার আওয়ামী লীগকে খুব শিগগিরই মাঠে সক্রিয় দেখতে চায়। এবং ভারত সরকার আসলে এই যে তারেক রহমান সরকার এসে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমটা নিষিদ্ধ করতে রীতিমতো আইন পাশ করেছে, এই বিষয়টা নিয়ে এতটাই অসন্তুষ্ট যে ভারত সরকার এই বিষয়গুলো এখন বরং ভাবছে যে বাংলাদেশের সঙ্গে ভিসার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কি খুব শিগগিরই স্বাভাবিকীকরণ করা উচিত কিনা। মানে মেডিকেল ভিসা, বিজনেস ভিসা ধীরে ধীরে খুলবে বটে ভারত, কিন্তু ট্যুরিস্ট ভিসার বিষয়টা খুব শিগগিরই স্বাভাবিক করাটা ভারতের জন্য মঙ্গলজনক হবে কিনা, বা ভারত ওই বিষয়টা হাতে ধরে রেখে বরং দর কষাকষির সুযোগটা খোলা রাখতে চাইছে। ভারত যত সহজে জ্বালানি তেল সরবরাহ করেছে বাংলাদেশকে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর, সংকট শুরু হওয়ার পর, এখন তারেক রহমান সরকারের প্রতি তারা সে আস্থা রাখতে পারছে না যে এই সরবরাহ, এই সাপোর্ট, এই সমর্থন তারা দিয়েই যাবে কিনা। কাজেই ভারত তার দর কষাকষির নানা অস্ত্র একদিকে হাতে রাখছে, নানা কৌশল হাতে রাখছে, জ্বালানি আছে, ভিসা আছে, ট্রান্সশিপমেন্ট আছে, এগুলো তারা হাতেই ধরে রাখতে চাইছে। তারেক রহমান সরকার কোন দিকে হাঁটেন সেটা পরখ করে তারপর পরবর্তী পদক্ষেপ নিতে চাইছেন, এবং ভারত সরকার চাইছেন শেখ হাসিনা সক্রিয় থাকুন তার দল পুনর্গঠনের কাজে, সংগঠনের কাজে। নতুন নেতা হিসেবে অন্য কাউকে খোঁজার কথা একেবারেই যে ভারত সরকার ভাবছে না তার প্রমাণ ভারত সরকার শেখ হাসিনাকে পূর্ণাঙ্গ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছেন দিল্লিতে বসে। অথচ তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দিল্লি ঘুরে এসেও বলেছেন, তারা নাকি ভারত সরকারকে বলেছেন যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন সে বিষয়ে নাকি কড়া বার্তা তারা দিয়ে এসেছেন ভারত সরকারকে। আর সংবাদ মাধ্যমের গোপন মন্ত্রটা কি জানেন? সেটি হলো মগজ ধরাই সাঙ্গ করো, আমাদের খবরটিকেই তোমরা ধন্য করো। ফ্যাসিবাদ কখনোই হঠাৎ করে ট্যাঙ্কের গর্জনে কিংবা বন্দুকের নলের মুখে জন্ম নেয় না। ফ্যাসিবাদের জন্ম হয় সংবাদের শিরোনামে, ক্যামেরার ফ্রেমে আর নিয়ন্ত্রিত শব্দ উচ্চারণে। যেদিন সংবাদ মাধ্যম সত্য প্রচারের দায়িত্ব ছেড়ে ক্ষমতার প্রচারক হয়ে ওঠে, সেদিনই একটি সমাজ প্রথমবারের মতো ফ্যাসিবাদের দিকে পা বাড়ায়। সংবাদ মাধ্যম সমাজের আয়না। তবে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, মাননীয় সভাপতি, সেই আয়না আজ ভাঙা, এবং সেই ভাঙা আয়না দেখেই আমার সমাজের মানুষ পথভ্রষ্ট হচ্ছে। মাননীয় সভাপতি, সেই মুখ্য ভূমিকা পালন করতে আজ সংবাদ মাধ্যম 4 দিক থেকে কাজ করছে। কি কি? 1. সত্য বিকৃতির মাধ্যমে জনমত নিয়ন্ত্রণ। 2. ভয় ও ঘৃণার রাজনীতি তৈরি। 3. ভিন্নমত দমনে নৈতিক বৈধতা প্রদান। ও 4. জনগণকে নিষ্ক্রিয় দর্শকে পরিণত করা। প্রথম দিক। আমরা আজ কেন 2024-এর জুলাই আন্দোলনের কথা বলছি না বিজ্ঞ বিচারক মণ্ডলী? লক্ষ্য করুন, যখন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মাধ্যমে আমরা তথ্য পাই জুলাই বিপ্লবে 650 জনের বেশি মানুষ, আমি আবারও বলছি 650 জনের বেশি মানুষ নিহত হয়েছিল, তখন আমাদের মিডিয়াগুলো কি করেছে জানেন? তখন তারা ঘাতকের বন্দুকের নলে পবিত্র শিলমোহর মেরে দাবি করেছিল তারা শান্তি রক্ষা করছে। যে মিডিয়া 650টি লাশকে কেবল দায়িত্ব পালন বলে ট্যাগ দিতে পারে, সেই মিডিয়ায় কি আজ ফ্যাসিবাদের প্রধান খুঁটি নয়?
আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই, যখন মিথ্যা সত্যের পোশাক পরে, যখন নিপীড়নকে শৃঙ্খলা বলা হয়, যখন প্রশ্নকারী অপরাধী হয়, যখন নীরব দর্শক আদর্শ নাগরিকে পরিণত হয়, তখন আমাদের বুঝে নিতে হবে ফ্যাসিবাদ আজ ক্ষমতায় না চিন্তায় প্রতিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। ফ্রেঞ্চ ভাষায় আছে Maintenant je vais visiter pour dem vieux chetin parole forte. Installez votre crave juste pour jour toutes les choses que je te dois না হে। যার অর্থ এই যে ফ্যাসিবাদ কখনোই হঠাৎ করে ট্যাঙ্কের গর্জনে কিংবা বন্দুকের নলের মুখে জন্ম নেয় না। ফ্যাসিবাদের জন্ম হয় সংবাদের শিরোনামে, ক্যামেরার ফ্রেমে আর নিয়ন্ত্রিত শব্দ উচ্চারণে। যেদিন সংবাদ মাধ্যম সত্য প্রচারের দায়িত্ব ছেড়ে ক্ষমতার প্রচারক হয়ে ওঠে, সেদিন একটি সমাজ প্রথমবারের মতো ফ্যাসিবাদের দিকে পা বাড়ায়। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ ও যারা শুনছেন, শুভ সন্ধ্যা। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সংবাদ মাধ্যমে ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে মুখ্য ভূমিকা পালন করেছে। পক্ষে অবস্থান করছি। প্রথমে চলে আসি সংজ্ঞায়নে। সংবাদ মাধ্যম, আজ আমরা সংবাদ মাধ্যম বলতে বোঝাচ্ছি সেই কাঠামোকে যা রাষ্ট্রের লাইসেন্সধারী এবং যাদের তথ্যের দায়বদ্ধতা আছে, অর্থাৎ সকল টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, সংবাদপত্র এবং তাদের ভেরিফাইড ডিজিটাল পোর্টাল। লক্ষ্য করুন, আজ ফেসবুক পেজে যে কোনো খবরের ভিডিও দেখলেই তা সংবাদ মাধ্যম হয়ে যাচ্ছে না। যদি সেটি সময় টিভি, বিটিভি বা অন্য কোনো নিবন্ধিত প্রতিষ্ঠানের ভেরিফাইড পেজ হয়, তাহলে আমরা সেটিকে সংবাদ মাধ্যম বলে সংজ্ঞায়িত করছি। কথায় আছে সংবাদ মাধ্যম সমাজের আয়না। তবে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় মাননীয় সভাপতি, সেই আয়না আজ ভাঙা এবং সেই ভাঙা আয়না দেখেই আমার সমাজের মানুষ পথভ্রষ্ট হচ্ছে। এবারে আসছি ফ্যাসিবাদী চিন্তা। ফ্যাসিবাদী চিন্তা হলো এমন একটি মানসিক ও রাজনৈতিক প্রবণতা যা ভিন্ন মতকে শত্রু হিসেবে গ্রাহ্য করে, কর্তৃত্ববাদকে স্বাভাবিক করে তোলে এবং ভয়ের মাধ্যমে একক চিন্তাধারার আধিপত্য বিস্তার করে, যার জ্বলন্ত উদাহরণ আমরা গত 15 বছর ধরেই দেখে আসছি। এবার আসছি সামাজিক ভিত্তি নির্মাণ। সামাজিক ভিত্তি নির্মাণ বলতে বোঝাচ্ছি সমাজের এমন মানসিক গ্রহণযোগ্যতা, নৈতিক বৈধতা ও সমর্থন সৃষ্টি করা যার উপর কোনো মতাদর্শ দীর্ঘ মেয়াদে টিকে থাকতে পারে। প্রধান ভূমিকা বলতে বোঝাচ্ছি সেই নির্ধারক ও কার্যকর ভূমিকা যা অন্যান্য সহায়ক উপাদানের তুলনায় অধিক প্রভাব বিস্তার করে এবং সামগ্রিক প্রক্রিয়াকে দিক নির্দেশনা দেয়। লক্ষ্য করুন, আজকের বিষয়ের যে সংবাদ মাধ্যম রয়েছে সেটির সাথে এই প্রত্যয় যুক্ত করার মাধ্যমে বোঝানো হচ্ছে ফ্যাসিবাদী চিন্তার ভূমিকা অন্যান্য সহায়ক উপাদানের তুলনায় এখানে মুখ্য। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ আমরা কখনোই বলছি না যে কেবলমাত্র সংবাদ মাধ্যমের ভূমিকাই এখানে একমাত্র ভূমিকা হিসেবে কাজ করছে। আমরা বলছি অন্যান্য সহায়ক উপাদান যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে অন্যগুলো গৌণ এবং সংবাদ মাধ্যমের ভূমিকাই এখানে মুখ্য। আমি ও আমার দল তথ্য ও তথ্য প্রদানের মাধ্যমে আজ এটাই প্রমাণ করে যাব। মাননীয় সভাপতি, সেই মুখ্য ভূমিকা পালন করতে আজ সংবাদ মাধ্যম 4 দিক থেকে কাজ করছে। কি কি? 1. সত্য বিকৃতির মাধ্যমে জনমত নিয়ন্ত্রণ। 2. ভয় ও ঘৃণার রাজনীতি তৈরি। 3. ভিন্নমত দমনে নৈতিক বৈধতা প্রদান। ও 4. জনগণকে নিষ্ক্রিয় দর্শকে পরিণত করা। প্রথম দিকটা আমি বিশ্লেষণ করছি, পরে 3টি দিক বিশ্লেষণ করবেন আমার দলের বাকি 2 বক্তা। মাননীয় সভাপতি, সংবাদ মাধ্যম যখন সম্পূর্ণ মিথ্যা বলে না, অর্থাৎ অর্ধ সত্য বলে, যখন সত্যের একাংশ আমাদেরকে দেখায় ও অন্যাংশ সম্পূর্ণভাবে আড়াল করে যায়, তখনই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর নিয়ন্ত্রণ। তার জনমত বিকৃতির মাধ্যমে জনমত নিয়ন্ত্রণের সবচেয়ে বড় প্রমাণ হলো 2023 সালে ফক্স নিউজে $788 মিলিয়ন জরিমানা। তারা 2020-এর মার্কিন নির্বাচন নিয়ে জেনে বুঝে মিথ্যা তথ্য ও বিকৃত তথ্য প্রচার করেছিল, যা কেবল একটি নির্দিষ্ট দলের পক্ষে জনমন ধরে রাখতে তাদেরকে সাহায্য করেছে। পরিসংখ্যান বলছে তাদের সেই বিকৃত খবরের কারণে 70% রিপাবলিকান ভোটার বিশ্বাস করতে শুরু করেছিল যে তাদের জনমত চুরি হয়েছে, অর্থাৎ তাদের নির্বাচন চুরি হয়েছে। সংবাদ মাধ্যম যখন তথ্য বিকৃতিকে অস্ত্রের রূপ দেয়, তখন জনমত আর স্বাধীন থাকে না, সেটি পরিণত হয় ফ্যাসিবাদের দাসে। এবং এমন জ্বলন্ত উদাহরণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু বিরল নয়। আমরা আজ কেন 2024-এর জুলাই আন্দোলনের কথা বলছি না বিজ্ঞ বিচারক মণ্ডলী? লক্ষ্য করুন, যখন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মাধ্যমে আমরা তথ্য পাই জুলাই বিপ্লবে 650 জনের বেশি মানুষ, আমি আবারও বলছি 650 জনের বেশি মানুষ নিহত হয়েছিল, তখন আমাদের মিডিয়াগুলো কি করেছে জানেন? তখন তারা ঘাতকের বন্দুকের নলে পবিত্র শিলমোহর মেরে দাবি করেছিল তারা শান্তি রক্ষা করছে। যে মিডিয়া 650টি লাশকে কেমন দায়িত্ব পালন বলে ট্যাগ দিতে পারে, সেই মিডিয়ায় কি আজ ফ্যাসিবাদের প্রধান খুঁটি নয়? প্রশ্ন করে যাচ্ছি বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। এই মুহূর্তে একটি ঘটনা মনে পড়ে গেল। হীরক রাজার দেশে সিনেমায় রাজার মন্ত্র ছিল জানার কোনো শেষ নাই, তাই জানার চেষ্টা বৃথা। আর সংবাদ মাধ্যমের গোপন মন্ত্রটা কি জানেন? সেটি হলো মগজ ধরাই সাঙ্গ করো, আমাদের খবরটিকেই তোমরা ধন্য করো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই, যখন মিথ্যা সত্যের পোশাক পরে, যখন নিপীড়নকে শৃঙ্খলা বলা হয়, যখন প্রশ্নকারী অপরাধী হয়, যখন নীরব দর্শক আদর্শ নাগরিকে পরিণত হয়, তখন আমাদের বুঝে নিতে হবে ফ্যাসিবাদ আজ ক্ষমতায় না চিন্তায় প্রতিষ্ঠিত হয়েছে।